কলকাতার গরুকাণ্ড এবং বাংলাদেশের জুলাই আন্দোলনের আগের দৃশ্যপট অনেকটাই মিলে যায়। আমার সন্দেহ হচ্ছে ঠিক যেই সিচুয়েশন বাংলাদেশ ফেস করেছে ঠিক একই সিচুয়েশন কলকাতা কিংবা তথা ভারতবর্ষ ফেস করতে যাচ্ছে কিনা ম্যাসিভ আকারে। কি চাল চালছে পশ্চিমারা বাংলাদেশ পরবর্তী ভারতের অভ্যন্তরে, যেখানে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড। চলুন ডিপ্লোমেসিগুলো একটু এক্সপোজ করা যাক। ভারতের পশ্চিমবঙ্গে এক রেস্টুরেন্টে ব্রাহ্মণ সন্তানকে গরুর মাংস খাইয়ে দেওয়া হয়েছে এবং খাওয়ার পর জানতে পারছে যে এটা গরুর মাংস। এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ আমরা খেয়েও নিলাম, আপনি ভুল করলেন। মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ। এবং সেটা নিয়ে রীতিমতো নেট পাড়া, ইন্টারনেট তোলপাড়। পরবর্তীতে সে ব্যক্তির ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম তিনি কলকাতার মোটামুটি বিখ্যাত একটা অভিনেতা। ঠিক যখন বাংলাদেশের ভূখণ্ডে পাকিস্তানিদের দাপট চলতেছে ঠিক ওই সময়টাতেই ভারতের অভ্যন্তরে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে ধর্ম নিয়ে বিভিন্ন ইস্যু তৈরি হচ্ছে। এটার নেপথ্যের কারণটা কি? কারণ একটাই, ক্ষমতার ইলেকশন। হয়তো ওয়েস্ট বেঙ্গলে বর্তমান যে সরকার, সেই সরকারও বাংলাদেশের পথেই হাঁটছে। ভবিষ্যতে আমরা কি তাহলে বাংলাদেশের মতো অবস্থা কলকাতায় দেখতে চলেছি? এটা সন্দেহ। আর সন্দেহের কারণটা হচ্ছে ঠিক যেদিন কলকাতার প্রত্যেকটা মানুষ এই গরুকাণ্ড নিয়ে তৎপর, কথা বলছে, ব্যস্ত, চর্চা করছে, ঠিক ওই সময় ওই দিন ভারতের বিখ্যাত অর্থনীতিবিদ এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক একটা মন্তব্য করেছেন। ভারতে বিনিয়োগ কমার পেছনে বিভাজনের রাজনীতি কাজ করছে। অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন রীতিমতো নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক। তার এই মন্তব্যের সূত্র ধরেই সন্দেহের তীর ডানা বাঁধে। যখন এটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করতে চাই যে একজন নোবেল বিজয়ী তো এমনি এমনি কোনো কথা বলবে না উইদাউট প্রেসক্রিপশন অফ ডিপ স্টেট, অর্থাৎ ডিপ স্টেটের প্রেসক্রিপশন ছাড়া নোবেল বিজয়ীরা এক পাও বাড়াবে না রাজনৈতিক ক্ষেত্রে। তাহলে হঠাৎ করে অভিজিৎ বিনায়ক এই মন্তব্য করলেন, পেছনের কারণটা কি? পরে ঘাটাঘাটি করে যেটা পেলাম সেটা হচ্ছে ঠিক যেদিন কলকাতায় এই গরুর মাংস কাণ্ড নিয়ে হুলুস্থুল কারবার, ঠিক ওই দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এগেনস্টে ডিপ স্টেট একটা মারাত্মক অভিযোগ এনেছে। কি সেই অভিযোগ? অভিযোগটা এরকম, অ্যাবস্টেইনের যৌন অপরাধমূলক নথিতে নরেন্দ্র মোদীর নাম এসেছে, যেটা রাষ্ট্রীয়ভাবে ভিত্তিহীন বলে দাবি করেছে নয়াদিল্লি। তার মানে কি দাঁড়ালো? ডিপ স্টেট এখন প্রধানমন্ত্রীর বদনাম করতে ব্যস্ত, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর বদনাম করতে ব্যস্ত। এখানে একটা ছোট্ট সূত্র আছে। সূত্রটা কি খেয়াল করে দেখেন, যখন একটা ব্যক্তি দীর্ঘদিন ক্ষমতায় থাকে এবং ডিপ স্টেট তার পারপাস সার্ভ করতে পারে না, তখন কিন্তু তার বিরুদ্ধে বদনাম ছড়ানো হয়। অতীতে শেখ হাসিনার নামেও এরকম প্রচুর বদনাম ছড়িয়েছে ডিপ স্টেট, যেটা জুলাই আন্দোলনের সময় আমরা ব্যাপকভাবে লক্ষ্য করেছি। শেখ হাসিনার নামে অর্থ পাচার থেকে শুরু করে একেবারে শেখ হাসিনার ব্যক্তিগত চরিত্র হনন পর্যন্ত এমন কোনো বদনাম নাই যেটা পশ্চিমারা বাংলাদেশে ঘটায় নাই বা করে নাই। কিভাবে করেছে? এটা কিন্তু পশ্চিমারা সরাসরি এসে করে নাই, আমাদের দেশের সিটিজেন দিয়েই করাইছে। ঠিক একইভাবে কলকাতায়, পশ্চিমবঙ্গে ডিপ স্টেট তার লোকাল যে এজেন্টগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তাদের মাধ্যমে অনেক কাজ করাচ্ছে এবং সামগ্রিকভাবে পুরো ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপসারণ করার মাধ্যমে ডিপ স্টেট যেই ষড়যন্ত্রটা বাস্তবায়ন করতে চায়, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে পুরো ভারতে ষড়যন্ত্রমূলক কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। হয়তো তারই একটা অংশ এই গরুকাণ্ড। ব্যাপারটা দেখে আমার 2018 সালে ধানমন্ডির ব্যাটারি কাণ্ডের কথা মনে পড়ে গেল। সুপের মধ্যে ব্যাটারি পাওয়া গেছে। হ্যাঁ, আমি কোন সময়ের কথা বলছি বুঝতে পারছেন? ঠিক শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া সড়ক আন্দোলনের 3 মাস আগে এই সুপ কাণ্ড, অর্থাৎ সুপের মধ্যে ব্যাটারি পাওয়ার কাণ্ড ঘটেছিল। এটার পেছনে ছিল পশ্চিমা ইঙ্গিত, সেলফ ভাইরাল হওয়ার নেপথ্য কোনো উদ্দেশ্য ছিল না। ভারত যদি এখন সচেতন না হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের মতো অবস্থা ভারতেরও হতে পারে। কারণ আপনারা জানেন পশ্চিমা গোষ্ঠী পাঞ্জাব এবং বাংলা রাজ্যকে ভাগ করেই পাকিস্তান এবং ভারত দুইটা রাষ্ট্র সৃষ্টি করে দিয়ে গেছে, অর্থাৎ পাকিস্তান সৃষ্টির মাধ্যমে ভারতকে স্বাধীনতা দিয়ে গেছে। এই যে পাকিস্তান সৃষ্টির পেছনে পশ্চিমাদের উদ্দেশ্য একটাই ছিল, তাদের ঔপনিবেশিকতা যেন এই দক্ষিণ এশিয়ায় টিকে থাকে। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ জটিলতা এবং বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময়ে
সেটা কিছুটা স্থিমিত হয়েছে। তখনকার জিওপলিটিক্যাল পরিস্থিতি কিছুটা ভিন্ন ছিল, কিন্তু এখন প্রকাশ্য দেখা যাচ্ছে পশ্চিমারা সরাসরি দক্ষিণ এশিয়ায় রাজত্ব করার জন্য তাদের নোবেল ট্রাম্প কার্ডটাকে বেশ ভালোভাবে ইউজ করছেন, যেটা ডক্টর ইউনূসের ক্ষেত্রে বেশ ভালোভাবেই দৃশ্যমান। শুধু দক্ষিণ এশিয়া নয়, ভেনিজুয়েলার মাচাদো থেকে শুরু করে মায়ানমারের অং সান সুচি, এদেরকে নোবেল প্রাইজ দেওয়াই হয়েছে ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়নের জন্য। এই যে অভিজিৎ বিনায়ক, এই অভিজিৎ বিনায়ককে কেন প্রমোট করছে হঠাৎ ডিপ স্টেট, কিংবা নিউজ মিডিয়ার মাধ্যমে তাকে বেশি প্রাধান্য দেওয়ার পেছনে কারণটা কি? কারণটা একটাই, ঠিক যেই সিচুয়েশন বাংলাদেশ ফেস করছে এখন, ঠিক একই সিচুয়েশনে ইন্ডিয়াকে ফেলানোর চিন্তা। আর এই সিচুয়েশনের মধ্যে আলটিমেট টার্গেট হচ্ছে নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে হটানো। কারণ একমাত্র নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে হটাতে পারলেই বর্তমান সময়ের যে জিওপলিটিক্যাল পরিস্থিতি দক্ষিণ এশিয়া, যেই দাবার গুটি ভারতের চারপাশের বিভিন্ন রাষ্ট্রে তারা বসিয়েছে, সেগুলোকে খুব সহজেই ইউজ করতে পারবে। বর্তমানে এটাকে ইউজ করতে গেলে একমাত্র বাধা নরেন্দ্র মোদী। আর এজন্যই নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে হটানোর চিন্তায় পশ্চিমা বিশ্ব। আমেরিকা যখন কারো প্রশংসা করে, তাহলে বুঝে নিবেন তারে বাস দেওয়ার জন্য দ্বিতীয় অস্ত্রটা তার হাতেই রাখা আছে। কেন বলছি এই কথা? হঠাৎ করে মোদির প্রতি ট্রাম্পের রাগ ঢাক বন্ধ হয়ে গিয়ে হঠাৎ করে দেখেন মিষ্টি মিষ্টি কথা বের হয়েছে। ঠিক যখন যুক্তরাষ্ট্র মোদিকে নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলছে, ঠিক ওই সময় ডিপ স্টেট অ্যাপস্টেইন যৌন ফাইল যেটা, সেটাতে নরেন্দ্র মোদীর নাম নিয়ে এসে তাকে বদনাম করার চেষ্টা করছে। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ থেকে সেটাকে প্রচার করা হচ্ছে। কারণ এখন এই মুহূর্তে বাংলাদেশে ডিপস্টেটপন্থী সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার বসেছে। তার মানে বুঝতে পারছেন, আমেরিকা আলটিমেটলি টার্গেট করেছে নরেন্দ্র মোদীকে। ডিপ স্টেট আলটিমেটলি টার্গেট করেছে নরেন্দ্র মোদীকে, যাতে করে এই অবস্টাকেলটা সরাইতে পারলেই প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যেই এজেন্টগুলো বসানো আছে, অর্থাৎ ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যেই পশ্চিমা এজেন্টগুলো বসানো আছে, তাদেরকে খুব সহজেই কাজে লাগানো যাবে ভারত ভাঙার ক্ষেত্রে। এবং এই ভারত ভাঙার জন্য ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ক্রাইসিসগুলোকেও ঢাল করছে পশ্চিমারা, যাতে করে খুব সহজেই পুরো দক্ষিণ এশিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারে পশ্চিমা বিশ্ব। তার মানে কি, ঘুরে ফিরে আবার ওই ঔপনিবেশিকতা, যেটাকে তাড়ানো হয়েছিল 1947 সালে, যে সকল দালালদেরকে তাড়ানো হয়েছিল 1971 সালে, তারাই এখন যৌথভাবে পুরো দক্ষিণ এশিয়া শাসনের জন্য বাংলাদেশ এবং ভারতকে ব্যবহার করছে, যেটার দালালি সরাসরি করছে পাকিস্তান। এবং পুরো দক্ষিণ এশিয়াকে অশান্ত করতে এই রাষ্ট্রটা খুব ভালোভাবেই তাদের সেনাবাহিনীকে ব্যবহার করছে। একই সাথে তাদের পথ অনুসরণ করে বাংলাদেশের সেনাবাহিনীও বিপথে যাচ্ছে। আর ক্ষমতার লোভে ডক্টর ইউনূসের মতো নোবেল ব্যবসায়ীরা, নোবেল প্রাইজধারী সম্মানিত ব্যক্তিরা বিক্রি হয়ে যাচ্ছে খুব সহজে। অনেক ক্ষেত্রে মিসইউজও হচ্ছে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। ধন্যবাদ।